সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মোহনা টেলিভিশনের খেলাধুলা নিয়ে আমাদের বিশেষ আয়োজন ওরিয়েন্টপুর টাইম স্পোর্টস। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম নয়ন। আমরা খেলাধুলার গবেষণা, উন্নয়ন, পরিকল্পনা ও বাস্তবায়ন নিয়ে কথা বলে থাকি কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি, ট্যুরিজম অ্যান্ড স্পোর্টস নিয়ে। তাই ধারাবাহিকতায় আমরা যে আলোচনা করব বাংলাদেশের ক্রীড়াঙ্গনের বিভিন্ন বিষয় নিয়ে, বিশেষ করে বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে ডেভেলপমেন্ট করার জন্য যারা কাজ করছেন, অত্যন্ত তিনজন প্রিয় মানুষকে আজ আমরা কাছে পেয়েছি। চলুন তাদের সঙ্গে পরিচয় নেই। আমার সাথে আছেন জনাব মোহাম্মদ আশরাফুদ্দৌলা, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বাংলাদেশ স্পেশাল অলিম্পিক, এবং আমার সাথে আছেন জনাব আবুল কাশেম, ডাইরেক্টর শেখ রাসেল ক্রীড়া চক্র এবং একই সাথে সভাপতি দিলকুশা স্পোর্টিং ক্লাব, এবং আমার সাথে আছেন এস.এম. আকমল হোসেন, ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রবাসী কল্যাণ ব্যাংক। কেমন আছেন আপনারা তিনজন? আমি প্রথমে যাবো আশরাফুদ্দৌলা স্যারের কাছে। স্যার, দীর্ঘদিন ধরে বাংলাদেশ স্পোর্টস ডেভেলপমেন্টে কাজ করছেন, বিশেষ করে স্পেশাল অলিম্পিক। স্পেশাল অলিম্পিকের কথা যদি বলি তাহলে সাফল্যের শেষ করা যাবে না বাংলাদেশের প্রেক্ষিতে। আসলে কোন বিষয়টিকে চিন্তা ভাবনা করে এই ধরনের একটি স্পেশাল অলিম্পিকে যুক্ত হয়েছেন এবং আজকের এই সাফল্যের পেছনে কোন বিষয়টিকে আপনি মূলত দেখছেন? বর্তমানে প্রায় একই আমব্রেলাতে মোর দ্যান 4 মিলিয়ন অ্যাথলিটস আছে আন্ডার আমব্রেলা অফ স্পেশাল অলিম্পিক। আচ্ছা, তখন বুদ্ধি প্রতিবন্ধীদের জীবনে তো কিছুই নেই, বিশেষ করে আমাদের দেশে তারা খুবই নেগলেক্টেড। আচ্ছা, এমনকি নিজের বাবা মাও ভাবতো যে আমার ঘরে কি একটা কয়লার টুকরো হয়েছে। নেগলেক্টেড তাদের বাবা মা, ভাই বোন সবাই ভাবতো এটা বোকা, এদের দ্বারা কিছু হবে না। কাজেই আমার একটা ছেলে বুদ্ধি প্রতিবন্ধী, যেটা আমাকে উদ্বুদ্ধ করেছে ওর কিছু করার জন্য। এখন এই যে দেশে প্রায় 3% লোক বুদ্ধি প্রতিবন্ধী, তারা সবাই এখন আমার ছেলে মেয়ে। আচ্ছা, আমার আসিফের মধ্যে। তো তাদের কল্যাণের জন্য স্পেশাল অলিম্পিক এসছে। তো তাদের আমরা দেখিয়ে দিচ্ছি যে তারা কয়লার টুকরো না, তাদেরকে ঠিক মতো প্রশিক্ষণ দিলে, নিয়মিত এবং নিবিড় প্রশিক্ষণ দিলে তারা হীরার টুকরায় পরিণত হয়। আচ্ছা, তাই আপনি সুন্দরভাবে বলেছেন, স্পেশাল অলিম্পিকের ইতিহাস মানে সাফল্যের ইতিহাস। আপনি যদি দেখেন 1954 সালের অক্টোবর ডিসেম্বর মাসে আমরা প্রতিষ্ঠা করি এখানে রেজিস্টার, এবং 1995 সনে আমরা প্রথম স্পেশাল অলিম্পিক ওয়ার্ল্ড গেমসে দিই। আচ্ছা, সেই ওয়ার্ল্ড গেমসে ছোট্ট একটা দল নিয়ে গেছিলাম। সেখানে তারা 6টা গোল্ড, 7টা রৌপ্য, 7টা ব্রোঞ্জ পেয়েছিল। তারপরে এশিয়া প্যাসিফিক গেমসে চায়নাতে 6টা স্বর্ণ, 1টা রৌপ্য, 9টা ব্রোঞ্জ। এবং 1999 সনে, যেটা আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ডাইরেক্ট সাপোর্ট ছাড়া উৎসাহ ছাড়া এটা সম্ভবই ছিল না। কারণ বিশাল একটা দল নিয়ে আমাকে যেতে হয়েছিল আমাদের সাকসেস দেখে ধারাবাহিক। তো সেখানে আমরা পেয়েছিলাম 21টা গোল্ড, ক্যারোলিনাতে হয়েছিল 1999, 9টা সিলভার, 6টা ব্রোঞ্জ। এবং এখন যে লেটেস্ট এভাবে প্রতিটি সাফল্যের পরে সাফল্য, ধারাবাহিক সাফল্য যেটা আমরা বলতে পারি আপনার। এবং এশিয়া প্যাসিফিক রিজিয়নে 35টা গোল্ড, 15টা সিলভার, 7টা ব্রোঞ্জ। ক্রিকেটে আনবিটেন চ্যাম্পিয়ন, ফুটবলে আনবিটেন চ্যাম্পিয়ন, এমনকি রানার। মানে সাফল্যের কথা বলে শেষ করা যাবে না। আপনি বলছেন যে কেন সাকসেসফুল হলো যে আমাদের ছেলে মেয়েরা তারা এত আন্তরিকতা তাদের মধ্যে, এত ডিভোশন, এত কমিটেড যে তারা সাফল্য ছাড়া কিছু চিন্তা করে না। তাদেরকে যদি বলে দেওয়া হয় যে ওই পর্যন্ত দৌড়াতে হবে, তাদের মুখ দিয়ে যদি রক্ত উঠে তারা থাকবে না, তারা সেই পয়েন্টে যাবে। আচ্ছা স্যার, আমি আপনার কথা শুনবো। আমি একটু জনাব আবুল কাশেমের কাছে যাচ্ছি। স্যার, দীর্ঘদিন ধরে কাজ করছেন স্পোর্টস নিয়ে এবং একই সাথে শেখ রাসেল ক্রীড়া চক্রে আছেন এবং দিলকুশা ক্লাবে আছেন। বাংলাদেশের স্পোর্টস কি আপনার মনে হয় যে স্বাধীনতার পর যেভাবে ডেভেলপমেন্ট হওয়ার কথা ছিল সেভাবে কি হয়েছে? আপনি কি মনে করেন একজন সফল সংগঠক হিসেবে? স্বাধীনতার আগে যে পাকিস্তান আমলে যে খেলাধুলাটা ছিল, সে সময় আমি ফুটবলার ছিলাম বা অ্যাথলেট ছিলাম, কিন্তু বর্তমানে আমাদের, আমি এই কথাটাই বলবো, বর্তমান সরকার, আমাদের যে হাসিনা সরকার, আওয়ামী লীগ সরকার, এই আমলে যে খেলাধুলার বিগত 96 সনে এবং বর্তমান এই সময়ে পৃথিবীর মধ্যে আপনার যে 8টা-9টা দেশ আছে ক্রিকেটে, আপনি দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ একটা দেশ, এবং সেই ক্রিকেট খেলার মাধ্যমেই কিন্তু আজকে বিশ্বের মধ্যে আমরা সুপরিচিতি অর্জন করেছি, বাংলাদেশ অর্জন করেছি। পরবর্তী পর্যায়ে আমরা যদিও ছোট্ট দেশ,
ফুটবলেও আমরা সার্কের যে 8টা দেশ আছে এর ভিতরে আমরা কিন্তু বাংলাদেশও কিন্তু আমরা সার্কে চ্যাম্পিয়ন হয়েছি, সর্বোচ্চ অর্জন করেছি। এখন সাময়িকভাবে আমাদের যে সরকার খেলাধুলার দিকে যে দৃষ্টি দিচ্ছে, ক্রিকেটের সঙ্গে হকি ও ঠিক ওই সমান তালিয়ে এগিয়ে যাচ্ছে, আগামীতে ওয়ার্ল্ড কাপ খেলতে যাচ্ছে তারা, এবং ফুটবল আরো অনেক উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে। আমাদের সালাউদ্দিন সাহেবের নেতৃত্বে একটা ফুটবলার হিসেবে যে সভাপতি, তিনি আজকে এশিয়ান কনফারেন্সের ওইখানে যে প্রেসিডেন্ট হয়েছেন, এটা আমাদের বাংলাদেশের গর্বের বিষয়। অন্য দেশের সাথে তুলনা করে আমরা হয়তো টাকা পয়সা ধনে অতটুকু না হতে পারলো, খেলাধুলার দিক দিয়ে কিন্তু আজকে আমরা জাপানি মিডিয়ার থেকেও অনেক এগিয়ে গেছি, এটা আমি বলতে পারি। আচ্ছা আচ্ছা, অবশ্যই। তো ক্লাবগুলো কিন্তু আগে কিন্তু যেভাবে কিন্তু আমরা দেখেছি এগিয়ে আসতো খেলাধুলায়, এখন কিন্তু অনেকগুলো ক্লাব, পুরোনো ক্লাব, আপনারা বলতে পারি যে আজাদি স্পোর্টিং ক্লাব, অন্যান্য অনেকগুলো যে ক্লাবগুলো আছে আগের মতো কিন্তু সেভাবে কিন্তু আসছে না কিন্তু খেলাধুলায় কিন্তু, এবং তারা একটা দল গঠন করতে কিন্তু তাদের অনেক টাকার প্রয়োজন, সেখানে কিন্তু তারা কিন্তু সেভাবে পারছে না। আসলে কেন? আচ্ছা, অ্যাকচুয়ালি যেমন আমি আজকে বলি যে আমি দীর্ঘ ক্লাবের একটা প্রেসিডেন্ট, এটা এক সময়ে আবানির সাথে যুগ্ম চ্যাম্পিয়ন হতো, কিন্তু এখন ফাইন্যান্সিয়াল উপরে ফুটবল কমিটির টিম প্লেয়ারদেরকে আনতে রিক্রুট করতে হলে প্রচুর টাকার প্রয়োজন। আচ্ছা, তাই যে ক্লাবে টাকা ম্যানেজ করতে পারবে, হ্যাঁ, ভালো প্লেয়ার কালেকশন করতে পারবে, এবং তখন তার সেই ক্লাব রেজাল্ট দিতে পারবে। যেমন একটা আমাদের যে ফুটবল, যেটাকে প্রফেশনাল লিগ বলি আমরা, প্রফেশনাল লিগের মধ্যে মেইনলি কয়টা টিম আছে আপনারা সবাই অনেকে জানেন, কিন্তু শুনেন, শুধু আবানি মোহামেডান। কিন্তু আবানি মোহামেডান দুইটার সমর্থন বেশি, পুরোনো ক্লাব হিসেবে বহুবার আমরা চ্যাম্পিয়ন হয়েছে। কিন্তু গত বছর কিন্তু হ্যাট্রিক চ্যাম্পিয়ন হয়েছে শেখ রাসেল। সত্যি, শেখ রাসেলের আমরা দেখি। কিন্তু আমি বলি আমাদেরও তখন বাজেট বেশি ছিল, যেভাবে আমাদের প্রধানমন্ত্রী, তার মানে বাজেটের সাথে আপনার হচ্ছে যে সাফল্যের একটা সম্পর্ক আছে। এই কথাগুলো শুনবো। আমি একটু এস এন আকমল স্যারের কাছে যাচ্ছি। স্যার দীর্ঘদিন ধরে বাংলাদেশের ব্যাংকিং সেক্টরে আছেন, এবং হচ্ছে যে আমরা সম্প্রতি দেখেছি প্রবাসী কল্যাণ ব্যাংক আপনার ক্রীড়া ক্ষেত্রে এগিয়ে আসছে, দেখেছি বক্সিং ফেডারেশন আপনি স্পন্সর করছেন, সিএসআর করছেন। কোন বিষয়টিকে লক্ষ্য করে? শুধু কি বিজনেস চিন্তা ভাবনা করে, নাকি না বাংলাদেশের স্পোর্টস সেক্টরকে ডেভেলপমেন্ট করার জন্য? ধন্যবাদ আপনাকে। আমার অত্যন্ত আমি প্রীত এবং গর্বিত বোধ করছি আমাদের স্পেশাল অলিম্পিক অ্যাসোসিয়েশনের যিনি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আমাদের সাথে আছেন, দিলকুশা স্পোর্টিং ক্লাবের একজন সম্মানিত ব্যক্তি আমাদের সাথে আছেন। আসলে বাংলাদেশের খেলাধুলার কথা যদি বলতে হয়, বর্তমান সরকার যে একটা পরিবেশ বান্ধব, খেলা বান্ধব এবং ক্রীড়া বান্ধব একটা সরকার, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। সেই ধারাবাহিকতার প্রেক্ষিতে প্রবাসী কল্যাণ ব্যাংকে আমি কাজ করছি বেশ কয়েক বছর যাবৎ। বর্তমান সরকারের বিভিন্ন সাফল্যের মধ্যে ক্রীড়া জগৎ নিয়ে বর্তমান সরকারের আন্তরিকতা এবং আমাদের আন্তরিকতার কোনো ঘাটতি আছে বলে মনে করছি না। যোগ করতে পারি যে ক্রীড়া বান্ধব সরকার কিন্তু বর্তমান সরকার, এটা আমরা ডেফিনেটলি কোনো সন্দেহ নাই। ক্রীড়া বান্ধব সরকার আপনি যদি পূর্বের দিকে ফিরে যায়, বিগত দিনগুলোর দিকে ফিরে যায়, আমার মনে আছে গথিয়া কাপ এবং দানা কাপ, আপনাদের স্মরণ আছে কিনা জানি না, গথিয়া কাপ এবং দানা কাপ জিতেছিল বাংলাদেশের সেই স্বর্ণ যোদ্ধারা, যারা আমাদের সাফল্য এনে দিয়েছিল আন্তর্জাতিক পরিমণ্ডলে। ঠিক একইভাবে এখানে বাণিজ্যিক কোনো ব্যাপার আসলে আমাদের মাঝে ছিল না, এখনো নেই। আগামী দিনগুলোতে ক্রীড়া ক্ষেত্রে ধারাবাহিক সাফল্যের সাথে সংযুক্ত হতে পেরে আমরা যেমন গর্বিত, এবং প্রবাসী কল্যাণ ব্যাংক আগামী দিনগুলোতেও থাকবে বলে আমি বিশ্বাস করি। আরেকটি বিষয় হচ্ছে যে প্রবাসী কল্যাণ, আমরা জানি যে আসলে দেশের মানুষের জন্য, আসলে জাতির জন্য আর কি মাননীয় প্রধানমন্ত্রীর একান্ত প্রচেষ্টা যে এই ব্যাংকটি গড়ে উঠেছে, সেক্ষেত্রে হচ্ছে যে সেবা কার্যক্রমগুলোর ক্ষেত্রে আপনার কি ধরনের ভূমিকা পালন করছেন? প্রবাসী কল্যাণ ব্যাংক বর্তমান সরকারের অত্যন্ত বলিষ্ঠ এবং সময়োপযোগী পদক্ষেপগুলোর মধ্যে একটি, নির্দ্বিধায় বলতেই পারি। সেক্ষেত্রে যারা দেশের বাইরে যাচ্ছে, দেশের বাইরে গিয়ে কাজ করে এদেশে টাকা প্রেরণ করছে, সেই টাকা দিয়ে আমাদের অর্থনীতির অন্যতম বিশাল একটি অংশ পরিচালিত হচ্ছে। সেই সব প্রবাসগামী কর্মীদের আমরা প্রবাসী কল্যাণ ব্যাংকের পক্ষ থেকে অত্যন্ত, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন অন ডিজিট, দ্যাট মিনস যে
রেটটা অন্য অন্য ব্যাংক 17% দেয়, আমরা সেটা 9% দিচ্ছি। G2G সিস্টেমে মালয়েশিয়া যখন আমাদের দেশের কর্মীরা যাচ্ছিল তখন আমরা একেবারে উপজেলা লেভেলে টেকনিক্যাল ট্রেনিং সেন্টার TTC গুলোতে গিয়ে তাদেরকে আমরা রেজিস্ট্রেশন করেছি এবং তাদের মধ্যে থেকে যারা ঋণ নিতে চায় মাত্র 9% ইন্টারেস্টে তাদেরকে আমরা ঋণ দেওয়ার ব্যবস্থা করেছি। তো এটা নির্দ্বিধায় বলা যায় এবং অত্যন্ত আন্তরিকতার সাথে আমরা বলতে পারি। আমরা এই কথাগুলো শুনবো, তার আগে আমরা ছোট্ট একটা বিরতিতে যাব। সুপ্রিয় দর্শক, আমরা যাবো ওরিয়েন্ট ফুড টাইম স্পোর্টসে ছোট্ট একটা বিরতিতে, আশা করছি আমাদের সাথেই থাকবেন। সুপ্রিয় দর্শক, বিরতির পর আবারও সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ওরিয়েন্ট ফুড টাইম স্পোর্টসের সাথে আছেন অত্যন্ত তিনজন প্রিয় মানুষ। স্যার, আশরাফুদ্দৌলা স্যার, যেটা বলছিলাম যে আসলে সাফল্যের কথা শেষ করা যাবে না, তারপরে হচ্ছে যে বাংলাদেশের এই মুহূর্তে আপনাদের কি পদক্ষেপ গ্রহণ করেছেন স্পেশাল অলিম্পিকে আরো বিশ্বের দরবারে পৌঁছে দেওয়ার জন্য? বিশ্বের দরবারে তো আমরা অলরেডি পৌঁছে গিয়েছে, তারপর আমরা বিশেষ আলোড়ন সৃষ্টি করেছি, যার ফলে স্পেশাল অলিম্পিক ইন্টারন্যাশনাল আমাদেরকে অবিলম্বে একটা ক্রিকেট ম্যাচ করতে বলেছে। আচ্ছা, সাউথ এশিয়ান ক্রিকেট ম্যাচ, এটা মে মাসেই আরম্ভ হবে এবং আমরা আশা করছি যে আমাদের শ্রদ্ধা এবং আমাদের অত্যন্ত প্রিয় মানুষ আমাদের জননেত্রী শেখ হাসিনা উনি উদ্বোধন করবেন, যেটুকু সময় দিতে পারবেন। এখানে সাউথ এশিয়ার প্রতিটি ক্রিকেট খেলোয়াড় যারা দেশ তারা সবাই আসবে। আর আমরা অলরেডি 8টা স্পোর্টসে অলরেডি কমপ্লিট করছি, এটাকে বাড়িয়ে আগামী অলিম্পিকে আমরা 10টা করার চেষ্টা করি। আমাদের সামনে কিন্তু 2005-এ কিন্তু আমাদের কিন্তু ব্লাইন্ড ওয়ার্ল্ড কাপ, সেখানেও কি আপনাদের কোনো পার্টিসিপেন্ট আছে কিনা? না, স্পেশাল অলিম্পিক কেবলমাত্র উই আর এনগেজ ফর দ্য ডেভেলপমেন্ট অফ ইন্টেলেকচুয়ালি ডিসেবল, আচ্ছা, বুদ্ধি প্রতিবন্ধী, যাদের বুদ্ধির বিকাশ পায়নি, তারা দেখতে আপনার আমার মতোই স্বাস্থ্যবান সুন্দর, কিন্তু তাদের বুদ্ধির বিকাশ হয়নি, তাদের জন্য এখানে অন্য শারীরিক কোনো প্রতিবন্ধী আমাদের নেই। তবে যদি কোনো বুদ্ধি প্রতিবন্ধী শারীরিক প্রতিবন্ধকতা থাকে তা আমরা এই বিষয়টি দেখছি, প্রধানমন্ত্রী নিজে কিন্তু বিষয়টি কিন্তু টেক কেয়ার করছে এবং প্রধানমন্ত্রীর কন্যা কিন্তু বিষয়টিকে কিন্তু অটিজমদের নিয়েও কিন্তু কাজ করছে এবং শুধু তাই না, তার কন্যা অটিজম কাজ করার অনেক আগের থেকেই আমি বললাম আপনাকে যে 1991 সনে তিনি পুরোপুরি সাপোর্ট না দিলে এবং অর্থায়ন না দিলে আমরা স্পেশাল অলিম্পিক 91-এ আমরা জয়েন করতে পারতাম না, এবং এখনো তিনি আমাদের ডাকে সবসময়। আর সর্বশেষ আপনার কতটি ইভেন্টে অংশগ্রহণ করেছে আমাদের দেশ থেকে? আমাদের লাস্ট আমরা এই ডিসেম্বর জানুয়ারিতে অংশগ্রহণ করলাম এশিয়া প্যাসিফিক রিজিওনাল গেমসে, সেখানে আমরা 35টা গোল্ড, 15টা সিলভার, 7টা ব্রোঞ্জ। সেখানে আমরা ফুটবল 2টো টিমই আমাদের আনবিটেন চ্যাম্পিয়ন, একটা টিম রানার্স আপ, ক্রিকেটের 2টো টিম একটা ইউনিফাইড, মানে অর্ধেক হচ্ছে বুদ্ধি প্রতিবন্ধী আর অর্ধেক হচ্ছে আমার আপনার মতো, তাদের মিলে সেই টিমটাও চ্যাম্পিয়ন হয়েছে, আনবিটেন চ্যাম্পিয়ন, এবং আমাদের বুদ্ধি প্রতিবন্ধী টিম সেটাও আনবিটেন। আরেকটি বিষয় হচ্ছে আশরাফুদ্দৌলা, যেটা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন যে স্পেশালদের জন্য, যারা স্পেশাল অলিম্পিকে যাচ্ছে বা এই স্পেশাল অলিম্পিক কমিটি, তাদের জন্য একটি স্টেডিয়ামের ব্যবস্থা করবে বলছিল, যে অলরেডি কতটুকু অগ্রগতি আর কি? এটা অগ্রগতি অনেক হয়েছে, সে ডাইরেক্ট আমি সবদিক তো নেই বলতে পারছি না, কিন্তু বেশ অগ্রগতি, আমাদের লোক কাজ করছে, সেখানে যাচ্ছে এবং এমনি সেখানে সব ধরনের প্রতিবন্ধীর জন্য খেলাধুলার ব্যবস্থা থাকবে এবং উন্নতির জন্য। আমি একটু আবুল কাশেমের কাছে যাব। স্যার, দীর্ঘদিন ধরে কাজ করছেন, এই মুহূর্তে বাংলাদেশের স্পোর্টসকে ডেভেলপমেন্ট করার জন্য কি করা দরকার, আপনি যদি স্পেসিফিকলি একটু বলেন আমাদেরকে। আমি মনে করি আমাদের দেশে বহু ধনী ইন্ডাস্ট্রির অনেক লোক আছেন, তারা যদি খেলাধুলার দিকে মানে পৃষ্ঠপোষকতার জন্য তাদেরকে এগিয়ে আসতে হবে। যেমন গত 2-3 দিনের ভিতরে আপনি লক্ষ্য করেছেন এটেনের চেয়ারম্যান মাহমুদুর রহমান সাহেব কিন্তু প্রত্যেক স্কুলে যে ছড়াই দিয়েছেন খেলাটা হকির জন্য, উনি দায়িত্ব নিয়েছেন। এমনি আবার কয়েকজনকে আবার অনুরোধ করে ইনভলভ করেছেন। এমনি ভাবে ফুটবলের উপরও আমাদের অল ওভার বাংলাদেশে
প্রতিটি হাই স্কুলে কমপক্ষে। আপনি কি বলছেন ট্যালেন্ট হান্টের কথা বলছেন, যে ট্যালেন্ট হান্ট খুঁজে বের করার জন্য? হ্যাঁ, কিছু ফাইন্যান্সিয়াল লাগবে এবং স্পন্সর করার জন্য, এবং প্রতি স্কুল থেকে আপনি খেলা চালু করতে হবে। আরেকটা বিষয় হচ্ছে মিডিয়াগুলো শুধু ক্রিকেট কেন্দ্রিক হতে হবে না, প্রত্যেকটা খেলাকে ডেভেলপমেন্ট করার জন্য প্রত্যেকটা খেলা নিয়ে মিডিয়াতে তুলে ধরতে হবে প্রত্যেকটা খেলাকেই। আর বিশেষ করে আমাদের দেশে একটু জনপ্রিয় বেশি ফুটবল, কিন্তু ফুটবল অতটুকু আগাতে পারে নাই, কারণ আরো প্লেয়ার তৈরি হতে হবে, এবং তৈরি করতে হলেই স্কুলে যেতে হবে। লক্ষ লক্ষ কোটি ছাত্র যেখানে আছে, সেখানে স্কুল থেকে যদি বেরিয়ে আসে তো আস্তে ছাত্র ভালো বেরিয়ে আসবে। ক্রিকেট তো ওইভাবে চলে গেছে, কিন্তু ক্রিকেটের মান আমাদের উন্নত হয়েছে। আচ্ছা, আমি আপনার কথা শুনবো। আমি একটু আকমল হোসেন স্যারের কাছে যাচ্ছি। স্যার, প্রবাসী কল্যাণ ব্যাংকের মিশন এবং ভিশন নিয়ে যদি আমাদেরকে কথা বলেন, যে আসলে কোন মিশনটিকে লক্ষ্য রেখে এখন আপনারা কাজ করছেন আর কি? ধন্যবাদ আপনাকে। আমি পূর্বেই বলেছি যে প্রবাসী কল্যাণ ব্যাংক এমন একটি সময় উপযোগী পদক্ষেপ বর্তমান সরকারের। বাংলাদেশের অর্থনীতির বিশাল একটি অংশ পরিচালিত হচ্ছে প্রবাসে যারা বাংলাদেশিরা কাজ করেন তাদের প্রেরিত রেমিটেন্স দিয়ে। সেই সব ভাই এবং বোনেরা যারা অত্যন্ত পরিশ্রমের সাথে কাজ করে এদেশে অর্থ প্রেরণ করছেন, তাদের সাহায্যার্থে, তাদের কল্যাণার্থে তারা যেন আরো আন্তরিকতার সাথে, আরো সহজে ঋণ পেতে পারে, যাওয়ার সময় ঋণ পেতে পারে, এবং বিদেশে বসে যখন তারা অর্থটা প্রেরণ করবে, যার কোনো সুন্দর ওয়ে এখনো আমি বলবো সৃষ্টি হয়নি। আমরা চেষ্টা করে যাচ্ছি প্রতি মুহূর্তে। বর্তমান সরকারের আন্তরিকতার কোনো ঘাটতি নেই। আমি কাজ করতে গিয়ে দেখেছি একেবারে সর্বোচ্চ পর্যায়ে থেকে অর্থনৈতিক বিষয়াবলী নিয়ে যারা কাজ করছেন বিভিন্ন ডিপার্টমেন্ট, তাদের আন্তরিকতার কোনো অভাব নেই। কিন্তু মাঝে মাঝে এমন কিছু সিস্টেম ডেভেলপ করে গেছে যেগুলোর মাধ্যমে হয়তো আমরা এখনো পরিপূর্ণ। আপনারা দেখেছেন যে বক্সিং ফেডারেশনে আমাদের কন্ট্রিবিউশন ছিল, সুযোগ এসেছিল, একেবারে টাইমিং হয়েছিল বিধায় আমরা বক্সিং ফেডারেশনে দিয়েছি। বিভিন্ন স্কুল ভিত্তিক বা বিভিন্ন কলেজ ভিত্তিক বিভিন্ন টুর্নামেন্ট গুলো হবে, সেগুলো তো আমরা মাঝে মাঝে, যদিও এটা প্রকাশ হয়নি, কিন্তু আমরা দিয়েছি, দিয়ে যাচ্ছি। আগামী ভবিষ্যতেও আমি বলতে পারি আমাদের কর্তৃপক্ষ এবং বর্তমান সরকারের সহযোগিতায় আমরা বিশেষ করে খেলার জগতে আমাদের কন্ট্রিবিউশন থাকবে, এই কথা নির্দ্বিধায় আমি বলতে পারি। আচ্ছা, আমি সেই কথা শুনবো। আমি একটু জানাব আশরাফুদ্দৌলা স্যারের কাছে যাচ্ছি। স্যার, এই মুহূর্তে আসলে কি করা দরকার বাংলাদেশ স্পোর্টসকে ডেভেলপমেন্ট করার জন্য? কারণ আপনি দীর্ঘদিন ধরে কিন্তু কাজ করছেন, একই সাথে একজন সফল অর্গানাইজার। কিন্তু আমি বলবো যে স্যার বলছিল যে ফিনান্সিয়াল যে বিষয়টা, সেটা ফাইন্যান্সিয়াল আছে, কিন্তু তার থেকে বেশি দরকার প্রতিটি খেলোয়াড়ের নিজস্ব কমিটমেন্ট। দেশের জন্য তো সে চিন্তা করবেই যে আমি একটা কিছু করলে পরে দেশের পতাকা আমি উত্তোলন করব, কিন্তু আমি নিজে কিছু করব। যখন অলিম্পিকে যাচ্ছে তখন আমি গোল্ড পাবো, আমি যে একটা কিছু হতে পারি সেটা করে দেখাবো, যেমন আমাদের ছেলেরা দেখাচ্ছে। আমাদের জীবনের কিছু নেই, কিন্তু তারা একটা স্বর্ণ পেলে পরে তারা আন্তর্জাতিক এবং দেশীয় দুইভাবেই তারা শিক্ষিত, জাতীয় এবং আন্তর্জাতিকভাবে শিক্ষিত পাচ্ছে। তেমনি আমাদের ছেলেদেরও বোঝা উচিত যে দেশকে এগিয়ে নিতে হতে পারে, তাদের কিছু করতে হবে। এই টোটাল কমিটমেন্ট। আমরা স্পেশাল অলিম্পিকে যেরকম সাফল্য দেখছি, আমরা স্পেশাল অলিম্পিকে কিন্তু আমরা কিন্তু সেটা কিন্তু লক্ষ্য করছি না। কিন্তু প্রতি বছরই কিন্তু আমরা জয়েন করছি, বাট হচ্ছে আমরা কিন্তু যেভাবে আশা করে যাচ্ছি সেটা কিন্তু প্রতিফলন ঘটাতে পারছি না। আমি মনে প্রাণে আশা করি আমাদের এই সাফল্য দেখে আমাদের অলিম্পিকে যারা যাচ্ছে বা যারা অর্গানাইজ দায়িত্ব পালন করছে তারা ইন্সপায়ার্ড হবে, তার অনুপ্রেরণা পাবে এবং কিছু করার চেষ্টা করবে। আমি কথাগুলো শুনবো। আমি একটু আবুল কাশেম ভাইয়ের কাছে যাচ্ছি। স্যার, আপনি দীর্ঘদিন ধরে আছেন বাংলাদেশের ক্রীড়াঙ্গনে, মানে ক্লাবগুলোর বর্তমান অবস্থা, ফেডারেশনগুলোর বর্তমান অবস্থা, যে অবস্থা, এর থেকে উত্তরণের জন্য আমাদের এই মুহূর্তে কি করা দরকার? মানে স্পেসিফিকলি 30 সেকেন্ডে যদি বলেন। অ্যাকচুয়ালি আমাদের এখন সবই কর্মকর্তারা চায়, কিন্তু এখন এমনই কমার্শিয়াল হয়ে গেছে প্লেয়ারগুলোর জন্য যে আজকে অনেক সময় একজন ইচ্ছা থাকলে আসে না, কারণ ক্রীড়া সংগঠক যারা, তাদেরকে যখন নাকি ক্লাবগুলির দায়িত্ব দেওয়া হয় তখন তারা কিভাবে সেটা ম্যানেজ করবে, তখন অল্প পয়সাই দেখা যায় যে একটা ক্লাবের রেজাল্ট ভালো হয়ে যায়। তাই ওইদিকে চিন্তা করে আমাদেরকে এগোতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি একটু শেষ আকমল স্যারের কাছে যাব। স্যার, আমাদেরকে যদি একটু আশার বাণী শোনান, এবং বাংলাদেশের ক্রীড়াঙ্গনে আপনাদের যে ব্যাংক যে মানে পৃষ্ঠপোষকতা করছে, যে ক্রিকেট মানে অন্যান্য স্পোর্টস আপনারা করবেন, এবং সামনের দিকে কোন পরিকল্পনা নিয়ে আপনারা কাজ করছেন আর কি, একটু সত্য করে। ধন্যবাদ আপনাকে। আপনারা দেখেছেন যে ব্যাংকিং সেক্টরের অবদান, ক্রীড়া ক্ষেত্রে ব্যাংকিং সেক্টরের অবদান অপরিসীম, প্রয়োজন এবং অপরিসীম। সেক্ষেত্রে প্রবাসী কল্যাণ ব্যাংক সদ্য প্রতিষ্ঠিত একটি সরকারি ব্যাংক। আমাদের পর্যাপ্ত
আমি বলবো যে ফান্ডের কিছু ব্যাপার আছে এখানে, তারপরেও বিভিন্ন ধরনের সীমাবদ্ধতার পরেও আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই আগামী দিনগুলোতে বাংলাদেশের বর্তমান সরকার যেহেতু ক্রীড়া বান্ধব সরকার, সেই একই সাথে আমরা ক্রীড়া ক্ষেত্রে আমাদের কন্ট্রিবিউশন থাকবে বলে আমি বিশ্বাস করি এবং আপনাদেরকে আশ্বস্ত করতে চাই। জনাব আশরাফ উদ্দৌলা এবং আবুল কাশেম এবং এস.এম. আকমল হোসেন, আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাদেরকে ধন্যবাদ আমাদেরকে সুযোগ দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাদের তিনজনকে। সুপ্রিয় দর্শক, আমরা আমাদের অনুষ্ঠান একেবারে শেষ প্রান্তে, তবে যাবার আগে বলছি অনুষ্ঠান সম্পর্কে এবং খেলাধুলা সম্পর্কে যে কোনো তথ্য এবং মতামত আপনি আমাদেরকে জানাতে পারেন। আপনি জানান আমাদেরকে, আমরা জানাবো গোটা বিশ্ববাসীকে। খেলাধুলা করুন, টাইম স্পোর্টস অনুষ্ঠান দেখুন আর মোহনের সাথে থাকুন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি সাইফুল ইসলাম নয়ন এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকতে হবে সবাইকে। আল্লাহ হাফেজ।